This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি ডেটা মশাই 2.0 আরো একটা নতুন এপিসোড। 5 দফার নির্বাচন হয়ে গেছে আর হাতে আছে দুটো দফা, যার মধ্যে ষষ্ঠ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জঙ্গলমহল এখানে রয়েছে, পাশাপাশি রয়েছে অধিকারীগড়। যে অধিকারীগড়ে রাজনৈতিক সমীকরণের একটা পরিবর্তন ঘটেছে 21 নির্বাচনের ঠিক আগে 24 নির্বাচন অধিকারীদের কাছেও একটা প্রেস্টিজ ফাইট বলা যেতে পারে, তৃণমূল কংগ্রেসের কাছেও একটা প্রেস্টিজ ফাইট। আসুন আজকে আসনগুলোর এক্স ফ্যাক্টর নিয়ে আলোচনা করি যে কেন ওই কেন্দ্রে অমুক রাজনৈতিক দল অমুক মানুষটিকে প্রার্থী করেছে। আলোচনা করবেন, অঙ্ক কষবেন ডেটা মশাই। আরো একবার স্বাগত টিভি9 বাংলা স্টুডিও। ডেটা মশাই, 8টা কেন্দ্র রয়েছে ষষ্ঠ দফায়। আগে আমরা কেন্দ্রগুলো দেখে নিই, কোন কেন্দ্র। ষষ্ঠ দফায় 8টা কেন্দ্র রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়েছে কাঁথি, অধিকারীগড়, তমলুক, অধিকারীগড়, ঘাটাল, সেখানে তারকার লড়াই, মেদিনীপুর, পুরুলিয়া অর্থাৎ জঙ্গলমহলে ঢুকে গেছি আমরা, বাঁকুড়া, বিষ্ণুপুর, এতগুলো আসন রয়েছে ঝাড়গ্রাম। 8টা আসন রয়েছে, যার মধ্যে শুরুতেই যে কথা বললাম জঙ্গলমহল এবং অধিকারীগড়ের দিকে বিশেষ নজর আমাদের দিতেই হচ্ছে। তো দেখো, এই অধিকারীগড়ের কিন্তু যে রেজাল্ট আসবে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রাজনীতির কিন্তু একটা ডাইরেকশন দেবে। আচ্ছা, তো এই যে কাঁথি আর তমলুকের রেজাল্ট কি হবে, এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স এবং কিন্তু ইন্ডিয়ান পলিটিক্স এর জন্য। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটা করে সিট দেখে নিই। আমরা 4টে সিট আলোচনা করব। তো প্রথম সিট আমরা দেখে নিই, কাঁথি। এসসি ভোটার এখানে 16%, সংখ্যালঘু ভোটার এখানে 10%। অধিকারী পরিবারের কাছে নিঃসন্দেহে প্রেস্টিজ ফাইট। এই কাঁথি একটা সময় শিশির অধিকারীর গড় ছিল, তার ছেলে কন্টেস্ট করছে। এই কেন্দ্রের মধ্যে দেখো খেজুরি বলে একটা সিট আছে, যেখানে কিন্তু একটু গরম রাজনীতি হয়। ঠিক আছে। তো সেই জন্য কাঁথি সিটটা মানে শিশির অধিকারীর জন্য, হয়তো শুভেন্দু অধিকারীর থেকেও শিশির অধিকারীর জন্য কিন্তু এই সিটটা খুব প্রেস্টিজিয়াস ফাইট, খুব ইম্পর্টেন্ট। দেখে নেবো 2019-এ কি হয়েছিল, দেখি একবার চট করে। 2019 শিশির অধিকারী তিনি প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে, 50% ভোট পেয়েছিলেন, 1-2% না 50% ভোট পেয়েছিলেন। দেবাশিস সামন্ত বিজেপির তরফ থেকে 42% ভোট পেয়েছিলেন। পরিতোষ পট্টনায়ক সিপিআইএম প্রার্থী 5% ভোট পেয়েছিলেন এবং দীপক দাস কংগ্রেসের, তিনি পেয়েছিলেন 2% ভোট। দেখো এইখানে 8% গ্যাপ ছিল। এবং এই এলাকাগুলো তুমি দেখো, তমলুক, কাঁথি, এই এলাকাগুলো এখানে কিন্তু অর্গানাইজেশন মাসেলটা দরকার পড়ে। এবং সেই অর্গানাইজেশন মাসেল কিন্তু তুমি শুভেন্দু অধিকারী যখন 2021-এর আগে বিজেপি জয়েন করে যায়, বিজেপির কিন্তু এখানে একটা অর্গানাইজেশন মাসেল ইমপ্রুভ হয়। বিজেপির কিন্তু দেখো মানে 42% ভোট পাওয়া কিন্তু খুব সিগনিফিকেন্ট। তো এখানে কি হচ্ছে, যেমন অধিকারী ফ্যামিলির ভোট আছে, কিন্তু অধিকারী ফ্যামিলির বিরুদ্ধেও কিন্তু আবার ভোট আছে। ঠিক আছে। তো এই অঙ্কগুলো এবারে কিন্তু একটু চেঞ্জ হতে পারে। আচ্ছা, সেই চেঞ্জের ফাইনাল কি রেজাল্ট হবে, এই দিকে কিন্তু পুরো দেশ মানে সবাই কিন্তু তাকিয়ে থাকবে। আমরা প্রার্থী দেখে নেব। সৌমেন্দু অধিকারী বিজেপি প্রার্থী, শিশির অধিকারীর ছেলে, শুভেন্দু অধিকারীর ভাই। উত্তম বারিক তিনি বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, তার উপরে আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। কান পাতলে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে যতজন নেতাকে পছন্দ করেন তাদের মধ্যে অন্যতম এই উত্তম বারিক। উর্বশী বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের তরফ থেকে লড়াই করছেন তিনি। দেখো এখানে ফাইটটা কিন্তু মেনলি বিজেপি আর তৃণমূলের মধ্যে। আচ্ছা, খুবই প্রেস্টিজিয়াস ফাইট। এবং উত্তম বারিক কিন্তু খারাপ ক্যান্ডিডেট নয়, বুঝেছো? মানে যখন 2021-এ যখন অধিকারী ফ্যামিলি শিফট হয়ে যায়, তখন মমতা ব্যানার্জি ডিসাইড করে নন্দীগ্রাম থেকে ইলেকশন লড়ার। কিন্তু সেই সময় কিন্তু অনেক সময় ভেবেছিল যে মেদিনীপুরটা কিন্তু বিজেপি সুইপ করে যাবে, মানে ইস্ট মেদিনীপুর, মানে তোমার স্পেসিফিক যদি বলো, সেখানে কিন্তু উত্তম বারিক কিন্তু সেখানে কিন্তু জিতে এসেছিল এবং সেটা সিগনিফিকেন্ট, তার মানে নিজের হোল্ড আছে। এবং এটা যদি উত্তম বারিক জিততে পারে, উত্তম বারিকের কিন্তু মানে তোমার কি বলবো, স্টেট লেভেলে তোমার একটা বড় নাম হয়ে গেল, একটা বড় নেতা হয়ে যাবে। আর যদি অধিকারী ফ্যামিলি এই সিটটা ধরে রাখতে পারে, তাহলে তো নিজেদের প্রেস্টিজটা বেঁচে গেল। ঠিক আছে, বেশ, আমরা পরের কেন্দ্রের দিকে নজর দেবো। তমলুক লোকসভা কেন্দ্র, এসসি ভোট 14%, সংখ্যালঘু ভোট 17%। ইস্যু নিয়োগ দুর্নীতিকাণ্ড, সদ্য যিনি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কন্টেস্ট করছেন।
করছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, তরুণ নেতা। কন্টেস্ট করছেন তৃণমূল কংগ্রেসের আরো এক তরুণ নেতা দেবাংশু, যিনি খেলা হবে গানটা বানিয়েছিলেন। খেলা হবে গানটা যিনি খেলা হবে কি তমলুকে দিয়েছিলেন, তমলুকে খেলা হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। বড় প্রশ্ন। দেখে নিই তোমার, দেখো সংখ্যালঘু ভোটে কিন্তু এখানে কিন্তু ভালো 17% মতন। এবং যদি তমলুক যদি দেখো, কিন্তু ট্র্যাডিশনালি একটা কিন্তু এখানে কংগ্রেসের একটা স্ট্রং হোল্ড ছিল। এর মধ্যে হলদিয়া আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, একটা সময় লক্ষণ সেট ওখানে ঠিক খুব খুব বড় ফ্যাক্টর। এবং এই তমলুক কেন্দ্রের মধ্যে তুমি যদি দেখো, তোমার কিন্তু নন্দীগ্রাম আছে, যে নন্দীগ্রামে 2021-এ ব্যাটেল অফ মানে বিগ ব্যাটেল মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারী হয়েছিল এবং শুভেন্দু অধিকারী জিতে যান। মানে তো 2021-এ যে বিধানসভা ভোটের নিরিখে তুমি দেখো তৃণমূল এখানে 4টে এমএলএ, বিজেপির 3টে এমএলএ। তো সেই জন্য কি বলতো, যে এবার কোনো যদি ন্যারেটিভ এদিক ওদিক হয়ে যায় ব্যাপারটা আলাদা। কাঁথিতে আমরা যেটা আগে আলোচনা করলাম, কাঁথিতে কি হয়েছিল একটু রিভার্স। কাঁথিতে 3টে টিএমসির এমএলএ, 4টে তোমার বিজেপির এমএলএ, এখানে 4-3। তো সেই জন্য কি বলতো, খেলা হবে কি হবে না খুব ইন্টারেস্টিং। দেখে নেবো 2019-এ কি দেখি একবার। 2019 দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি জিতেছিলেন, 50% ভোট পেয়েছিলেন। সিদ্ধার্থ শঙ্কর নস্কর বিজেপির টিকিটে 37% ভোট পেয়েছিলেন। শেখ ইব্রাহিম আলী বামেদের প্রার্থী ছিলেন, 9% ভোট পেয়েছিলেন। এবং লক্ষণ শেঠ, যার কথা ডেটা মশাই তুমি বলছিলে, কংগ্রেসের, তিনি 1% ভোট পেয়েছিলেন। অথচ লক্ষণ শেঠ ব্যক্তি একটা সময় দাপিয়ে বেরিয়েছিলেন ওইসব চত্বরে, আমরা জানি বাম জমানায় একেবারে হলদিয়াটা পুরোই চালাতেন লক্ষণ শেঠ। দেখো কাঁথিতেও কিন্তু তোমার তৃণমূলে 50% ভোট ছিল অধিকারী ফ্যামিলির জন্য, এখানে কিন্তু 50% ভোট রয়েছে। এবার এখানে দেখো যে মাইনরিটি যে ভোটটা, তার কিন্তু একটা মেজর পার্ট ছিল। মাইনরিটি ভোটটা বার করে নিলে, সেটা যদি তোমার বিজেপি সিম্বল যদি না পড়ে, তাহলে কিন্তু একটু অঙ্কটা কিন্তু কঠিন হলেও হতে পারে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু তার সঙ্গে আমি তো আবার যেটা বললাম, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, লেফটের অনেকেই বলছে লেফটের একটা রাইজ হচ্ছে অ্যাটলিস্ট তোমার সাউথ বেঙ্গলে, সেই ট্রেন্ডটা যদি থাকে, এবং লেফটের কিন্তু খারাপ নয়, 9% ভোট এখানে কিন্তু পার্টির থেকেও কিন্তু কি বলতো, এখানে তোমার পার্সোনালিটি কনটেস্ট। তোমার আগে যেটা অভিজিৎ গাঙ্গুলি যখন ওই চেয়ারে ছিলেন, বিচারপতির চেয়ারে ছিলেন, তখন সেই সময় আমরা দেখেছিলাম চাকরি প্রার্থী যারা আছেন কলকাতার রাজপথে ধর্ণা দিয়েছেন, তারা তাদের পরিবার বিচারপতি গাঙ্গুলিকে ভগবানের ঠিক পরেই রাখতেন, ওই জায়গায় তুলেছিলেন। সায়ন বন্দ্যোপাধ্যায়, তাকেও আমরা দেখেছি, তিনিও বিভিন্ন সময় মামলা লড়েছেন, একটা সমর্থন তার দিকেও সেই সময় ছিল। দেবাংশু যুবনেতা, যেখানে যান বক্তৃতা রাখেন, ভালো বক্তা, তারও একটা জনপ্রিয়তা রয়েছে। দেখেন এখানে সিপিএম এর ভোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্যান্ডিডেট দেখে নাও, মানে 3জনই রাজ্য রাজনীতির কিন্তু মানে ফিউচার একদমই। অভিজিৎ গাঙ্গুলি, দেবাংশু ভট্টাচার্য, সায়ন বন্দ্যোপাধ্যায়। এবং মানে দেবাংশুর পরিচিতি ভালো বক্তা, এবং তার সঙ্গে কিন্তু দেবাংশু যে 2021-এ একটা খুব ইম্পর্টেন্ট যে রোল প্লে করেছিল খেলা হবো গানটা, সেটা কিন্তু বানানো, এবং সেইখানেই তোমার দেবাংশু সেখানে ক্যান্ডিডেট। এবং সায়ন বন্দ্যোপাধ্যায় কিন্তু যত দিন যাচ্ছে তার কিন্তু র্যালিতে ভালো ভিড় হচ্ছে, তোমার নমিনেশন র্যালিতে খুব ভালো ভিড়। সিপিএম এর কতটা ভোট পাবে কি পাবে না বড় ফ্যাক্টর। মাইনরিটি ভোট কিন্তু আগে আমরা দেখেছি অলমোস্ট 17% আছে, বড় ফ্যাক্টর। কাঁথিতে যেমন হচ্ছে তোমার খেজুরি, তমলুকে হচ্ছে নন্দীগ্রাম, খুব বড় ফ্যাক্টর। এই দুটো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কে কিরকম লিড পাবে, সেখান থেকে একটা ন্যারেটিভ আশপাশে কিন্তু তৈরি হয়। বেশ, নেক্সট আমরা দেখি পরবর্তী কেন্দ্র ঘাটাল। সংখ্যালঘু ভোট এখানে 13%, এসসি ভোট 17%, এসটি ভোট এখানে 8%, এসসি ভোট এখানে অনেকটাই 17%, সংখ্যালঘু ভোট 13%। তুমি যদি দেখো এসসি এসটি ভোট মিলে 25%, এবং এইখানে যে এসসির একটা বাগদি পপুলেশন একটা খুব বেশি আছে। এবং এখানে তুমি ঘাটালে যদি দেখো, ঘাটালে 2021 যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল, তার মধ্যে 6খানা সিটে টিএমসি জিতে যায়, এখানে 7খানা। প্রত্যেকটা ওয়েস্টবেঙ্গল প্রত্যেকটা লোকসভার মধ্যে 7খানা অ্যাসেম্বলি সিট আছে, 6-1 ছিল। যে সিটটা হেরে যায় সেটা কিন্তু ঘাটাল সিটটা। এখানে কিন্তু তোমার একটা ব্যাপার দেখতে হবে, যে এখানে তৃণমূলের কিন্তু একটা ইন্টারনাল কিন্তু একটা টাসেল আছে। আমরা তার আগে রেজাল্টটা দেখে নিই। রেজাল্টটা দেখেন। 2019 দীপক অধিকারী দেব তৃণমূল কংগ্রেসের 49% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। ভারতী ঘোষ কন্টেস্ট করেছিলেন, দিয়েছিলেন, এক্স আইপিএস, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব আস্থাভাজন ছিলেন যখন আইপিএস ছিলেন। বিজেপির তরফ থেকে কন্টেস্ট করেছিলেন, 41% ভোট পেয়েছিলেন। তপন গঙ্গোপাধ্যায় সিপিআইএম 7% ভোট পেয়েছিলেন, এবং মোহাম্মদ খন্দকার সাইফুল্লাহ কংগ্রেসের 2% ভোট পেয়েছিলেন। দেখো এখানে কিন্তু এরকম 8%-এর মতো গ্যাপ। কাঁথিতে যেমন খেজুরি, তমলুকে যেমন আমরা ডিসকাস করছি তোমার নন্দীগ্রাম, এখানে কিন্তু ঘাটালে হচ্ছে তোমার কেশপুর খুব ইম্পর্টেন্ট। কেশপুরে কে কত লিড পাবে
তার উপর কিন্তু ফাইনাল রেজাল্টসটা দেখা যেতে পারে। একটা সময় সিপিআই এর শক্ত ঘাঁটি ছিল, গুরুদাস দাশগুপ্তকে আমরা দেখেছিলাম, তিনি দাপিয়ে রাজনীতি করতেন, এই জায়গায় বিরাট জনপ্রিয়তা ছিল তার, তেমনই সুবক্তা ছিলেন। তারপর আস্তে আস্তে অবশ্য ফুল বদল, তারপর একটা বাই ইলেকশন হয়, বাই ইলেকশন তৃণমূল কংগ্রেস জেতে, তোমার যদি মনে থাকে তখন আই থিঙ্ক পাঁশকুড়া পশ্চিম নাম ছিল, এবং এই মোরালেস ঘাটালের স্ট্রাকচারটা তোমার সেইখানেই। ক্যান্ডিডেট এখানেও কিন্তু তোমার যে ক্যান্ডিডেট খুব ইন্টারেস্টিং, ক্যান্ডিডেটটা দেখে নিই একবার। দীপক অধিকারী দেব, তার উপরই তৃণমূল কংগ্রেস আস্থা রেখেছে। হিরণ চট্টোপাধ্যায় বিজেপির তরফ থেকে তাকে প্রার্থী করা হয়েছে। তপন গঙ্গোপাধ্যায় সিপিআই প্রার্থী, যে কথা বলছিলাম ডেটা মশাই, সিপিআই এখানে একটা শক্ত ঘাঁটি আগে ছিল, একটা সময় ছিল সিপিআই ওখানে কন্টেস্ট করে আসছে। দেবের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ঘাটালে যখন সেই ঘাটাল উৎসব কমিটি তৈরি হওয়া নিয়ে দেবের সমর্থক যারা এবং তৃণমূল কংগ্রেসের আরেক পক্ষ, তাদের মধ্যে রীতিমতো হাতাহাতি হয়, চেয়ার ভাঙচুর হয়, এরকম খবর আমরা একটা পেয়েছিলাম। মানে এখানে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব প্রবল তৃণমূল প্রবল। কিন্তু আরেকটা বলতে হবে, দেবেরও কিন্তু একটা ফ্যান ফলোইং আছে। মানে আমার যদি মনে পড়ে দিলীপ ঘোষ কোথাও একটা স্পিচ ছিল যে দিদি আর দেবের ভোটে তোমার ঘাটালে টিএমসি যেতে, ঠিক আছে? তো দেব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মাঝখানে কিন্তু একটা কানা ঘুষে শোনা যাচ্ছিল, মনে হচ্ছে যে দেব হয়তো তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে পারে, হয়েছিল, কিন্তু ফাইনালি সেটেল হয়ে যায়। ইঙ্গিত ওরকম দিয়েছিলেন। হিরণও কিন্তু তোমার কি বলো এখন প্রেজেন্ট এমএলএ, ঠিক আছে, এবং তোমার মানে জনপ্রিয়, সেই জন্য এই দুই তারকার লড়াই খুব ইম্পর্টেন্ট। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের দাবি সেখানকার মানুষের, কোথায় কি? দেব তো বেশ দুটো টার্মে ওখানকার এমপি, কি বলেছেন পার্লামেন্টে, এগুলো কি মানুষ দেখবে না? এগুলো দেখবে। দেখো ওয়েস্ট বেঙ্গল এই বেল্টটায় তুমি যদি দেখো, এই বেল্টটায় কিন্তু অর্গানাইজেশন স্ট্রেংথটা খুব ম্যাটার করে। মেন ব্যাপার তোমার যেটা কি বলতো, এখানে যারা এসসি ভোটটা মেজরিটি পাবে, মানে গরিব লোকের ভোটটা মেজরিটি পাবে, সেখানে খুব ইম্পর্টেন্ট। এবং এখানে তোমার লক্ষ্মী ভান্ডার স্কিম কাজ করবে কি করবে না ইম্পর্টেন্ট। টিএমসির ইন্টারনাল ফাইট কতটা, তাতে কতটা ক্ষতি করবে, বা দেবের নিজস্ব ক্যারিশমা কতটা, সেখানে কিন্তু বিজেপি এখানে কাটার জন্য, যে তারকার ভোটটা কাটার জন্য কিন্তু এখানে কিন্তু আরেকজন তারকাকে দাঁড়িয়ে। আমরা পরবর্তী কেন্দ্র দেখি। মেদিনীপুর লোকসভা কেন্দ্র, সংখ্যালঘু ভোট এখানে 10%, এসসি ভোট 15%, এসটি ভোট এখানে 13%। বিজেপির প্রার্থী বদল, লড়াইয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক মেদিনীপুর জঙ্গলমহল, গুরুত্বপূর্ণ। এসসি এসটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে 18%। এসসি প্লাস এসটি মানে এখানে 28 প্লাস তোমার 10। তো এখানে কি বলতো, যে এসসি এসটি ভোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে 28% ভোট মানে বুঝতে পারছো তোমার অলমোস্ট 1/3, প্রত্যেক 3টে ভোটারের একজন ভোটার কিন্তু এসসি এসটি। তো সেই জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং মেদিনীপুরে যে হাইলাইটে আসার তার কারণ হচ্ছে দিলীপ ঘোষ। ঠিক আগের বারে, এবার কি হয় যে তোমার 2019-এ দিলীপ ঘোষ জেতে, কিন্তু যখন 2021-এ তোমার যখন অ্যাসেম্বলি ইলেকশন হয়, এখানে 7খানা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু 6খানা জিতে যায়, বিজেপি মাত্র একটা সিট জেতে। এবং দিলীপ ঘোষ কিন্তু তারপরে হয়তো কনস্টিটিউয়েন্সি অতটা নার্চার করেননি, সেই জন্য দিলীপ ঘোষ শিফট হয়ে চলে যান বর্ধমান দুর্গাপুরে ওখানে লড়তে। এবং এখানেও তুমি দেখো টিএমসি কিন্তু তারকা, পুরোনো ক্যান্ডিডেট এবং তারকার উপরে কিন্তু ভরসা রাখে। আমরা একবার দেখি, আমরা দেখেনি 2019-এ কি হয়েছিল দিলীপ ঘোষে। 2019 মেদিনীপুর লোকসভা কেন্দ্র, দিলীপ ঘোষ বিজেপির টিকিটে 49% ভোট পেয়েছিলেন। মানস ভুইয়া তৃণমূল কংগ্রেসের টিকিটে 43% ভোট পেয়েছিলেন। বিপ্লব ভট্ট সিপিআইএম প্রার্থী 5% ভোট পেয়েছিলেন। শম্ভুনাথ চট্টোপাধ্যায় কংগ্রেস প্রার্থী 2% ভোট পেয়েছিলেন। ডেটা মশাই ফারাকটা 6% ছিল। কিন্তু কি বলতো, এখানে কিন্তু 2019-এর পরে তোমার যে অ্যাসেম্বলি ইলেকশন হয় বা তোমার পঞ্চায়েত ইলেকশন, এখানে কিন্তু বিজেপির একটা মাসেল লস হয়, ঠিক আছে? দেখো মানস ভুঁইয়া মানে পুরোনো এমএলএ, মানে ওই এলাকায়, ঠিক আছে? সবঙ্গে তুমি ভাবো, সবঙ্গে যখন কংগ্রেস মানে ওই বেল্টে কোনো সিট জিত না, তখন মানুষ ভুঁইয়া কিন্তু খারাপ ক্যান্ডিডেট নয়, তাও মানুষ ভুঁইয়া কিন্তু দিলীপ ঘোষের সামনে হেরে যায়। তো সেই জন্য তুমি ক্যান্ডিডেটটা আমরা দেখে নিই, তাহলে দেখে নিই। জুন মালিয়া বিধায়ক, তাকে তৃণমূল কংগ্রেস এবার লোকসভার টিকিট দিয়েছে। অগ্নিমিত্রা পাল তিনিও বিধায়ক, বিজেপি তাকে টিকিট দিয়েছে। বিপ্লব ভট্ট সিপিআই প্রার্থী। জুন মালিয়া পরিচিত নেন, মানে তোমার বাঙালিদের মোটামুটি জুন মালিয়া ফেস চেনেন। অগ্নিমিত্রা পাল কি হচ্ছে, যখন বিজেপির লিডারশিপে তোমরা যদি দেখো যে মহিলা কাউকে যদি লকেট, অগ্নিমিত্রা পাল এরা কিন্তু মেন ফেস, কারণ ওয়েস্ট বেঙ্গলের মহিলা ভোটটা ইম্পর্টেন্ট। তোমার মহিলা মুখ্যমন্ত্রী
তো সেই জন্য কি হচ্ছে, মহিলা ফেসদের বেশি করে একটা সামনে নিয়ে আসার কিন্তু একটা চেষ্টা থাকে। কিন্তু দুজনের মধ্যে একটা পার্থক্য বোধহয় আছে, জুন মালিয়া বিধায়ক, কিন্তু জুন মালিয়াকে ডেটামশাই আমরা যারা সাংবাদিকতা করি 12 মাস কিন্তু সেই রকম পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে দেখিনি। কিন্তু অগ্নিমিত্রা পাল, তাকে অর্গানাইজেশনের দায়িত্ব দিয়েছিল বিজেপি একটা সময়, মহিলা মোর্চার সভাপতি হয়েছিলেন এই রাজ্যে, তিনি কিন্তু 12 মাস পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে থাকেন, বিভিন্ন পলিটিক্যাল ইভেন্টে তাকে পার্টিসিপেট আমরা করতে দেখি। দেখো এই চারটের মানে কি কিন্তু বলতো একটা মানে বাঁধা, তমলুক কাঁথে একসাথে বাঁধা, ঘাটাল মেদিনীপুর তোমার একসাথে বাঁধা, এবং তুমি যদি দেখো তোমার বিধায়ক লড়ছে, তোমার হিরণ বিধায়ক, তোমার অগ্নিমিত্রা পাল বিধায়ক, জুন মালিয়া বিধায়ক, ঠিক আছে। তো তোমার দেখো বিধায়কদের এবারে কিন্তু এমপি ইলেকশন লড়ানো একটা কিন্তু একটা দুটো পার্টি কিন্তু একটা অঙ্ক খেলছে। তার রেজাল্ট কি হয় 4 তারিখে অবশ্যই আমরা জানতে পারবো। কিন্তু আবার আপনাদের বলি যে আমরা কোনো রকম ভাবেই কোনো দিক নির্দেশিকা দিচ্ছি না, আমরা কোনো রকম ভাবেই কোনো সমীক্ষা করছি না। আমরা ষষ্ঠ দফার 4টে গুরুত্বপূর্ণ আসন নিয়ে আজকে আলোচনা করলাম। চলে আসবো ডেটামশাইকে নিয়ে, ডেটামশাই 2.0 আরো একটা নতুন এপিসোড নিয়ে। দেখতে থাকুন TV9 বাংলা, না দেখলেই নয়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।